হ্যালো সুধী দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের আজকের এই ঢাকার কথা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম। আপনাদের সবার জন্য রইল আমাদের পক্ষ থেকে, আই1 টিভির পক্ষ থেকে এবং ঢাকার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন, এই ঢাকার কথা অনুষ্ঠানের প্রতি পর্বেই আমরা নতুন দুজন অতিথিকে আমাদের এখানে ইনভাইট করে নিয়ে আসি। তারা আসেন, তাদের ঢাকার গল্প বর্ণনা করেন, তাদের ঢাকার কথা অভিজ্ঞতা শোনেন। তো সব কিছু মিলিয়ে তাদের সাথে আমরা আলোচনা করি ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়েও। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। তো প্রতিবারের মতো এবারও আমরা দুজন নতুন দর্শক অতিথিকে আপনাদের মাঝে নিয়ে এসেছি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তাদের সাথে আমরা ঢাকার গল্প, আলোচনা ইত্যাদি শুনব। তো প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আছেন ব্যারিস্টার এমইউ আকাশ আহমেদ। আকাশ, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও থ্যাংক ইউ। উনি পেশায় একজন লয়ার, তো আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার ঢাকার জীবনের গল্প। আর আমার বাদিকে আছেন মিস তানিয়া তাসনৌভা। উনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, উনি এখানে নেক্সট ফ্যাশনে কর্মরত আছেন। যাই হোক, আপা, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ জোসেফ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কেমন লাগছে আপা আমাদের অনুষ্ঠানে এসে আপনার? খুবই সুন্দর, আপনি এত সুন্দর করে অনুষ্ঠানটা করছেন, এটা আমি দেখেছি আগেও। আসলে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট একটা। ধন্যবাদ আপা। আজকে আপনার কাছ থেকেও আপনার ঢাকার জীবনের অনেক গল্প শুনবো ইনশাআল্লাহ। তো দর্শক, আরেকটা জিনিস জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো একটি নাম্বার আছে যেখানে আপনারা ফোন করে চাইলে আমাদের এই অনুষ্ঠানে, আমাদের আলোচনার মাঝে অংশগ্রহণ করতে পারেন। আপনারা আপনাদের বিভিন্ন মতামত, পরামর্শ দিয়ে আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করতে পারেন। তো স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের দর্শকদের মাঝে তাদের কথা শোনার জন্যে। তো প্রথমেই আমি ব্যারিস্টার আকাশের কাছে চলে আসি। আচ্ছা আকাশ, আমি যতটুকু জানি যে আপনার ছোটবেলাটা, আপনার বর্ন ব্রড আপটা এটা সাভার এরিয়াতে, যতটুকু আমার জানা। তো আপনি যদি প্রথমেই আপনার সেই ছোটবেলার বর্ন ব্রড আপ, সেই সাভার সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলে, আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার জন্ম এবং শৈশবটা ঢাকার সাভারের, আমাদের গ্রামের নাম হচ্ছে নগরকোন্ডা। এটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা গ্রাম। ঢাকার মানে মূল ঢাকার একদমই অদূরে, আপনার সংসদ ভবন থেকে লেস দেন 20 কিলোমিটার্স। ইয়েস। এবং একদমই গ্রামীণ একটা পরিবেশ। আমাদের গ্রামের পাশ দিয়ে তুরাগ নদীর একটা শাখা বয়ে গেছে। হ্যাঁ, তুরাগ নদীর পাশে। এবং এখানে আমাদের একদমই ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, ওখানেই আমার জন্ম। এবং ওইখানে একটা প্রাথমিক বিদ্যালয়ে আমার এখানে স্কুলিং শুরু। তারপরে আমি ক্লাস 8 থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ওখানে চলে যাই। ওখানে আমি স্কুল জীবনের গল্প অবশ্যই আমরা শুনবো। তার আগে একটু আপার কাছ থেকে শুনে আসি। আচ্ছা আপা, আপনি তো ঢাকার শান্তিনগর, বেইলি রোড এই এরিয়াতে ছোটবেলায় বড় হয়ে উঠেছেন, আপনার শৈশবকালটা ওখানেই কেটেছে যতটুকু আমাদের জানা। তো আপনার সেই বেইলি রোডের, সেই শান্তিনগরের সেই ছোটবেলাটা যদি আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। অবশ্যই। আমার জন্ম হয়েছে খুলনাতে। বেসিক্যালি আমার বাবা মা, আমার দাদি সবাই আমরা খুলনারই, কিন্তু আমার অনেকটা বড় সময় আমার কেটেছে ঢাকাতে, যেটা কিনা আমরাও তাই জানি। হ্যাঁ, ছোটবেলায় আমার স্কুলিংটা ছিল, বেসিক যেটা প্রাইমারি ছিল আমার ঢাকাতে। তখন ওই শান্তিনগর এরিয়াতে, ওখানে আমার একটা সুপার মার্কেট ছিল, আই থিঙ্ক মৌচাক মার্কেট। হ্যাঁ, অনেক ফেমাস। মৌচাক মার্কেটের পাশে হচ্ছে কি হিন্দল সঙ্গীত একাডেমি। ওখানেও আমার মানে সাংস্কৃতিক যে হাতে খড়ি ওখানে হওয়া। তারপর বেইলি রোড। বেইলি রোড, হ্যাঁ, কারণ শান্তিনগরের যে রোডটা, জি, ওটা তো একদম স্ট্রেট গিয়ে মিশত হচ্ছে গিয়ে আপনার বেইলি রোডের সাথে। হ্যাঁ,
তো তখন মহিলা সমিতি, শান্তিনগর চৌরাস্তা থেকে এদিক দিয়ে। এক্স্যাক্টলি। তো তখন সেখান থেকে মানে আব্বু আম্মার সাথে যাওয়া, মঞ্চ নাটক দেখা, তখন আচ্ছা, আচ্ছা। সুইস বেকারি, যেটা আপনারা নাম জানেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক তখন বিখ্যাত, আমরা সবাই জানি। তো তখন ওইটা বোধহয় নতুন লঞ্চ হলো কিংবা এরকম টাইপের কিছু। আচ্ছা, আমার আচ্ছা। একটু একটু ভাষা মনে আছে, খুব একদম ভালোবেসে- ছোটবেলার কথা। একদম এটা মনে হয় আপা তাহলে 90-এর দশকের দিকে। এক্স্যাক্টলি। তখন ওই যে এরশাদ সাহেবের সময় যে একটা রায়ট হয়েছিল, ও ওই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এক্স্যাক্টলি, হ্যাঁ, তখন অনেক সাইক্লিং করেছি ওই ইয়ের সময়, এই শান্তিনগরের ওখানে। হ্যাঁ, তাই তো আপনার বেশ মজাই কেটেছে আপনার ওই। ওই টাইমটা অনেক অনেক এনজয় করেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপা, আবার আসবো আপনার কাছে। আকাশ, ব্যারিস্টার আকাশ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো এরপরে রেসিডেন্সিয়াল মডেল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে আপনি আপনার ম্যাট্রিক ইন্টার ওখান থেকে কমপ্লিট করেছেন। তো রেসিডেন্সিয়াল মডেল আসলে একটা খুব বিখ্যাত স্কুল অ্যান্ড কলেজ ঢাকার। তা আপনার সেই রেসিডেন্সিয়াল মডেল লাইফটা যদি সংক্ষেপে একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আসলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, বাট এটা পূর্বে ঢাকা ক্যাডেট নামে ছিল, রাইট। পরবর্তীতে এটা রিনেম করা হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা। একদমই ঢাকার মধ্যে গণভবনের মানে প্রাইম মিনিস্টার রেসিডেন্সের এক্স্যাক্টলি অপোজিটে। হ্যাঁ। এইটা আসলে ওই বাউন্ডারির মধ্যে কেউ না গেলে বোঝা খুবই মুশকিল। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের 11 ফুটবল মাঠ ছিল, ফুটবল ফিল্ড। ওরে, সো 11? হ্যাঁ 11, এবং It's a lot. বাট এটা আসলে স্কুলের বা কলেজের যেই টোটাল এনভায়রনমেন্টটা ছিল, এটা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিবে না, সাথে সাথে আপনাকে কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস, এগুলিও আপনাকে করাতো। তো আমার বিশাল বড় এরিয়া, যতদূর আমার মনে পড়ে 52 একর ওরে, বিশাল ঢাকার ব্যাপার। মধ্যে। তো আমরা ওখানে দুইটা সিস্টেমে আছে, আমি রেসিডেন্সিয়াল আর নন রেসিডেন্সিয়াল। তো আমি হাউসে থাকতাম, তো আমি রেসিডেন্সিয়াল স্টুডেন্ট ছিলাম, মানে আমি থাকতাম ওখানে। তো ওই সময় এটা একটু জেলখানার মতো মনে হতো। রাইট রাইট, এইটা সবাই বলে। এত বেশি শৃঙ্খলাবদ্ধ জীবন, কিন্তু সেটার সুফলটা সারা জীবনই আমি পাচ্ছি। আচ্ছা। তো খুবই অনেকে বলে এটা ঢাকার ক্যাডেট কলেজ। হ্যাঁ, তো খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। 6:30-তে আপনাকে ঘুম থেকে করতে হবে, 6:20-তে, 6:30-তে আপনাকে সকালে পিটি, ডিসপাইট এটা সামার উইন্টার হোয়াট এভার ইট ইজ। তারপরে প্যারেন্টস ডে থাকতো সম্ভবত থার্সডেতে বা এরকম কিছু একটা। প্যারেন্টস ডে থার্সডেতে না, এটা মানে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ফিক্স থাকতো। আচ্ছা। সেই দিন সমস্ত প্যারেন্টসরা এসে দেখা করতে পারতো। অন্য দিনে আসলে দেখা করার সুযোগ নাই, আপনি যেতেও পারবেন না বাইরে। এবং খুব রেস্ট্রিক্টেড, খুবই রেস্ট্রিক্টেড, হ্যাঁ, এবং খুবই মানে সুশৃঙ্খল। সো টাইমটা খুবই মানে ভাগ করা স্লট ওয়াইজ, এবং এটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। সকালে আপনার শারীরিক চর্চা, তারপরে এসে গোসল করে আপনাকে ডাইনিং করে একসাথে। তো ডাইনিং টেবিল আমরা সবাই একসাথে স্টার্ট করতাম এবং ফিনিশ করতাম একসাথে। ওই আর্লি বেডে যাওয়া, আমার ফ্রেন্ডরা বলতো, আমারও কিছু ফ্রেন্ড ছিল। 11 o'clock লাইটস আউট হয়ে যাবে, সো ইউ হ্যাভ টু গো টু দ্য বেড। তারপরে কারণ আপনি যদি আর্লি বেডে না যান সকালে তো উঠতে পারবেন না। তো এই যে সুশৃঙ্খল একটা জীবন লাইফ ছিল। হ্যাঁ, আমাদের হাউসের কালচারাল ফাংশন হতো। সো হাউসে ক্লিনিংলেস কম্পিটিশন হতো, ইন হাউসের রুমের কম্পিটিশন হতো। সো আমরা সব কিছু নিজে করতাম। সো আপনি বলতে পারেন যে মানে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে একটা কমপ্লিট একটা লাইফ। জি, এটা। ধন্যবাদ আকাশ, আবার আমরা আপনার কাছে আসবো। আপা, আমরা যতটুকু জানি আপনি ঢাকায় উত্তরাতে বিজিএমইএ ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি তখন ছিল, এখন সম্ভবত এটা ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। তা আপনি সেই বিআইএফটি, আমার যতদূর আমি মনে যখন পড়ে ছিলাম তখন এটার নাম ছিল বিআইএফটি, বিজিএমইএ ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। তা আপনি ওখান থেকে গ্রাজুয়েশন করেছেন ফ্যাশন ডিজাইনিং এর উপরে। তা এই যে ফ্যাশন ডিজাইনিং এর উপরে আপনি পড়াশোনা করলেন, ওখানে আপনার সেই ইনস্টিটিউটের পড়াশোনা, আপনার এই ইন্সপিরেশনটা কেন, কিভাবে, সেটা যদি একটু বলেন। আসলে স্কুলিংটা হাফ স্কুলিং, দ্যাট মিনস আপনার প্রাইমারি লেভেলটা করে আমি খুলনাতে চলে যাই। আচ্ছা আচ্ছা। তারপর ওখানে গিয়ে আমার আপনার সেকেন্ডারি, দেন আপনার হায়ার সেকেন্ডারি করে দেন আবার আমাকে ব্যাক করতে হয় ঢাকাতে। আচ্ছা আচ্ছা। তো ঢাকাতে যখন বেসিক্যালি আমি হ্যাঁ, আমি বাংলাদেশে অলরেডি অনার্সে ভর্তিও হয়ে গিয়েছিলাম। আচ্ছা। তারপর এই যে আমি ইংলিশে অনার্স নিয়ে আমি পড়াশোনা শুরু করেছিলাম,
কিন্তু এই যে যেটা হয়, মন যেটা চায় না সেটা তো আচ্ছা, আচ্ছা। অবভিয়াসলি আপনি কন্টিনিউ করতে পারবেন না। আচ্ছা তো তারপর তখন আমার একটা ফ্রেন্ড বলল যে তুমি কেন, তুমি অনেকটা ক্রিয়েটিভ মাইন্ডেড, তুমি কেন আচ্ছা। এখানে এসে ট্রাই করো না কেন। তো আপনার তখন বিআইএফটিতে আমি ছিলাম থার্ড ব্যাচ, বিএফটি থার্ড ব্যাচ। তার মানে প্রথম 2 ব্যাচ সিনিয়র ছিল আমাদের উপরে। তো তখন এবং ওখানে গেলাম। উত্তরায় কিন্তু এটা তখন খুব ফেমাস Exactly. হিসাবে একদম। হ্যাঁ, অনেক অনেক এখন তো মানে গার্মেন্টস সেক্টরের তো মানে প্রত্যেকটা স্টাফই আমার মনে হয় ওখান বিআইএফটি থেকে হ্যাঁ গ্রাজুয়েশন করা। হ্যাঁ করে। ওই সময় যে ফ্যাশন ডিজাইনের যে ইন্সপিরেশনটা, এটা মানে কারণটা কি ছিল আপনার এই বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির এত না, রিভলিউশন? আসলে কি বাংলাদেশে কিন্তু যখন এটার উদ্যোগ নেওয়া হলো তখন কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু মাইন্ডে ছিল ও ফ্যাশন ডিজাইনিং মানে হচ্ছে গিয়ে র্যাম্পে হাঁটতে হবে, আচ্ছা আচ্ছা। তো দ্যাট মিন্স মডেলিং করতে হবে, যেটা কিনা আমার বাবার মধ্যেও ছিল। তো উনি তো প্রথমে রাজি না, কারণ তুমি ইংলিশে অনার্স ছেড়ে তুমি এখানে কিভাবে তুমি ফ্যাশন ডিজাইনিং এ হ্যাঁ তুমি পড়বা? কিভাবে। তো তখন বললাম, তখন আমাদের উত্তরাতে আমরা মুভ করি মোহাম্মদপুর থেকে। আচ্ছা আচ্ছা। তো তখন আব্বুকে বলি যে আব্বু আমার বাসা থেকে একদম মানে 5 মিনিটস ড্রাইভ, আচ্ছা তো আচ্ছা। কেন না। কেন না? তো তখন 1 ইয়ার গ্যাপ দিয়ে তারপর আমার এখানে আসতে হয়, মানে আচ্ছা আচ্ছা। এই বিআইএফটি বিআইএফটিতে। হ্যাঁ, তাও শেষ করেই ছাড়ছে, প্যাশনেট স্টাডি। টু বি অনেস্ট আমি ওখানে অনেক ভালো, মানে আমার গ্রেডিং ছিল অনেক হাই। আচ্ছা আচ্ছা। আমি মানে ফার্স্ট গার্ল ছিলাম ওখানে, আমার হাইয়েস্ট সিজিপিএ ছিল এই বিআইএফটিতে। তাই তো এখনো মনে হয় অনেক devoted স্টুডেন্টরা ছিলাম। সবাই চেনে আপনাকে ওখানে। না, আনফরচুনেটলি না, কারণ আমি অনেক বেশি আত্মকেন্দ্রিক, আচ্ছা আচ্ছা। আমি বেশি ইন্ট্রোভার্ট টাইপের হওয়ার কারণে সব কিছুতে ইনভলভ হতাম না। আর থার্ড ব্যাচ ছিলেন মানে একদম শুরুর দিকে, সো এখন তো আসলে এখন ওইটা তো অনেক। ইউনিভার্সিটি হয়ে গেছে এখন তো সম্ভবত। এটার নাম হয়েছে বিইউএফটি, আচ্ছা আচ্ছা। মানে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আর ওই নাম নেই। তা আপনাদের সেই ব্যাচগুলাও হয়তো এখন আর আগের মতো আর তারা তো অনেক কানেক্টেড না, অনেক সিনিয়র আসলে আপনারা বিআইএফটি। সিনিয়র। হ্যাঁ, আমাদের ব্যাচের কিংবা আমাদের সিনিয়র যারা যারা আছেন তারা তো অনেক ভালো পজিশনে, মানে খুবই ভালো করছে তারা। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপা, আরেকটা কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আপনি বিএফটিতে পড়াশোনা করলেন, দেন আমি যতটুকু জানি, আমাদের জানা যে আপনি বিএফটি পড়াশোনা শেষ করে দেন আপনি ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে একটা ক্যারিয়ারও বিল্ড আপ করছেন, বেশ অনেক দিন এই সেক্টরে কাজ করছেন। অনেক দিন ঠিক না, বেশ কিছুদিন অ্যাটলিস্ট। হ্যাঁ মানে তা আপনার সেই কর্মজীবনটা যদি একটু বলতেন, আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। অবশ্যই অবশ্যই। আমি বিআইএফটিতে যখন মানে আমার গ্রাজুয়েশনের কাছাকাছি চলে গিয়েছিলাম, যে শেষ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা তখনই মানে তখন আমার পোর্টফোলিও সাবমিট করি নাই। আচ্ছা। তো ওটার আগেই হচ্ছে গিয়ে আমার জব অফার আসে। ওরে ফার্স্ট ক্লাস, ভেরি গুড। মানে আমাদের তখন ব্যাচের খুব মধ্যে চাহিদা ছিল বিআইএফটি। ভীষণ ভীষণ ছিল। তো তারপর আমি একটা মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে আমি অ্যাজ এ লাইক প্রোডাক্ট ডেভেলপার হিসেবে স্টার্টিং এই ও ভেরি গুড ছিলাম। তারপর ওইটা কি নামটা কি মেনশন করা হ্যাঁ, যায়? অফকোর্স, আসমারা বিডি। ও আচ্ছা আচ্ছা, আজমারা বিডি, হ্যাঁ আমিও নাম শুনেছি এটা। হ্যাঁ, ওটাতে আমি ফার্স্ট আমার ইয়ে হয়, হাতে খড়ি হয়। আচ্ছা আচ্ছা। ওখানে আমার বস ছিল যারা, তারা কেউই বাঙালি ছিল না। ও সব বাইরের। হ্যাঁ, বাট ওই যে আমার মধ্যে তো ছিল একটা মানে নতুন, প্যাশন। হ্যাঁ একটা প্যাশন ছিল ওখানে। তো ওরা আমাকে কখনো স্টাফ হিসেবে ট্রিট করেনি। আচ্ছা আচ্ছা। তো ওই জাস্ট যেতাম, কাজ করে চলে আসতাম, এরকম। মানে তার মানে আপনার মানে ফ্যাশন ডিজাইনিং এর উপর কাজকর্ম, এই যে ক্যারিয়ারটা যতদিনই আপনি করেছেন, মোটামুটি আপনি হ্যাপি, যে খুব নাইস ছিল আমি সেটা? আমি ইপিজেডেও চাকরি করেছি কিছুদিন। ইপিজেড থেকেই তারপর আমি মানে শেষ করি। এই যে ঢাকা ইপিজেড যে ইপিজেড, হ্যাঁ, সাভারে, হ্যাঁ। রেড পয়েন্ট জ্যাকেটসে ছিলাম ও লাস্ট। তাহলে তো আপনি বেশ ভালোই মানে এই প্রফেশন অনেক দিন কাজও করেছেন। ধন্যবাদ আপা, আবার আপনার কাছে আসবো আমরা। অবশ্যই। আকাশ, আমি যতটুকু জানি আমরা যে আপনি এই দেশে বার অ্যাট ল কমপ্লিট করেছেন, এটা আসলে আমাদের জন্য অবশ্যই গর্ব যে আমাদের দেশের বেশ অনেক ছেলে মেয়েরাই এখন এই দেশে এসে বার করছে, ব্যারিস্টার হচ্ছে। তা আপনিও অবশ্যই আমাদের একটা আমরা গুড ফিল করি এটার জন্যে। তা আপনি এই যে বাংলাদেশ থেকে মানে পড়াশোনা শেষ করে এই যে লন্ডনে এসে বার করার এই যে স্পিরিটটা, এই যে ইন্সপিরেশনটা, এটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন কেন, কী জন্যে, তাহলে হয়তো আমাদের নেক্সট জেনারেশনের জন্য বার অ্যাট ল এর একটা ইন্সপিরেশন হতো।
তো সেটা যদি একটু আমাদের নেক্সট জেনারেশনের জন্য বলেন যে আসলে এটার বেনিফিটটা, ইউজফুলনেসটা, এটার আসলে প্লাস আপনার ইন্সপিরেশনটা। মূল ইন্সপিরেশন যখন ধরেন আপনি হায়ার সেকেন্ডারি শেষ করেন, তখন তো আসলে একটা ছেলে মানে বাংলাদেশের পার্সপেক্টিভ আসলে বুঝতে পারে না। এটা হচ্ছে মানে রিয়ালিটি, মানে সে আসলে মানে ওই স্টেজে থাকে না যে সাবজেক্টের চুজ করার ব্যাপারে। তো এটা মূলত দুইটা জায়গা থেকে আসলে ইন্সপিরেশনটা আসে। প্রথমত অবভিয়াসলি আপনার একটা ফ্যামিলির একটা এক্সপেকটেশন থাকে, রাইট, ফ্যামিলি থেকে, ডেসপাইট দ্য ফ্যাক্ট যে এটা আপনার জন্য ভালো বা মন্দ, তাদের একটা এক্সপেকটেশন থাকে। তো অবভিয়াসলি আমার ফ্যামিলি, স্পেশালি আমার প্যারেন্টস, তাদের একটা মানে সবসময় মানে দে আর লাইক খুবই মানে ডিভোটেড ছিল যে মানে ইউ নিড টু বিকাম এ ব্যারিস্টার, লন্ডনে যেতে হবে, বার করতে হবে। সো মানে ওই জায়গাটাতে কখনোই তাদের একটা মানে কম্প্রোমাইজ ব্যাপারটা ছিল না, সবসময় ওই একটা চাওয়াই তাদের কাছে এটা ছিল। আর যখন আমি হায়ার সেকেন্ডারি শেষ করে রাজশাহীতে আমি ব্যাচেলর মাস্টার্স করেছি, অ্যান্ড দেন আমি এখানে এসেছি। সো লয়ের প্রতি একটা ডেডিকেশন বা মানে একটা প্যাশন সবসময় আমার ছিল। যখন ফার্স্ট ইয়ারে জুরিসপ্রুডেন্স মানে গ্রামার অফ ল পড়া শুরু করলাম, তখন থেকে সো ইটস লাইক সামথিং আমি খুব মানে প্যাশনেট অ্যাবাউট দিস আর কি। আর আমার কাছে এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে অবভিয়াসলি আমার যারা টিচার ছিল তারাও অনেকেই এই ব্যাপারে অনেক বেশি ইন্সপাইরেশন হিসেবে কাজ করেছে। আরেকটা এটা হচ্ছে দেখতাম যে এটা একটা টুল, যে টুলটা আপনি ইউজ করে পার্সোনালি তো অবশ্যই বেনিফিটেড হতে পারবেন, কিন্তু ডাইরেক্টলি আপনি সার্ভও করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট, যে না ঠিক আছে আমি হেল্প করতে চাই। তো ওই জায়গাটা থেকে দেখতাম যে বিভিন্ন সময় নিউজে অ্যান্ড এভরিথিং। তার মানে আপনার ফ্যামিলি ইন্সপিরেশন মানে মোটিভেশনটা এবং আপনার পার্সোনাল মোটিভেশন দুইটা আসলে একসাথে হয়ে মিঙ্গেল হয়ে দেন। তো আমাদের ঢাকার ছেলেদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে ঢাকার অনেক ছেলেমেয়েরাই এখন ইয়াং জেনারেশন বার করতে চায়, তো তাদের জন্য আসলে খুবই সংক্ষেপে যদি একটা গাইডলাইন ছোট 1 মিনিটে যদি ওদের বলেন যে তোমরা এই, তাহলে হয়তো আমাদের ঢাকার ছেলেমেয়েরা খুব উপকৃত হতো যে তারা কিভাবে এই জিনিসটা নাইসলি করতে পারে, এই যে লন্ডনে এসে বার করার যেই সুযোগটা, এটা যদি একটু তাদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন। এটা তো আসলে ধরেন মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে হাইলি ডেডিকেটেড অ্যান্ড প্যাশনেট হইতে হবে। এটা তো আসলে খুবই জেনারেল একটা কথা হয়ে যাচ্ছে। আর এইটা করার পদ্ধতিগুলি আসলে অনেকগুলি ধাপ। সো এটা তো আসলে একটা ব্রিটিশ রিকগনিশন, একটা কোয়ালিফিকেশন। তো এইটা আপনার জন্য মোস্ট সুইটেবল ওয়েটা কি, আমি শুধু এটুকুই বলবো যে মানে থিঙ্ক বিফোর ইউ ডু ইট, মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, বাংলায় আমরা যেটা বলি, জাস্ট আপনি অন্তত জানেন যে হোয়াট ইউ আর গোয়িং টু ডু, এবং এইটার সাথে অ্যাসোসিয়েটেড যে স্ট্রেস বা এটার সাথে অ্যাসোসিয়েটেড যে ফাইন্যান্স, আপনার ইউনিভার্সিটি চুজ করা, কোর্সের কন্টেন্টটা সম্পর্কে জানা, দেন বিকজ এটা শুধু ঢাকার না, কারণ আমরাও দেখেছি, আমারও অনেক মানে আমার নন টেরিটরির মধ্যে অনেক মানুষকে দেখেছি যে এটার জন্য অনেক বেশি সাফার করেছে অ্যাট ওয়ান পয়েন্ট অফ দেয়ার লাইফ। কিন্তু এই সাফারিংসের মূল কারণটাই হচ্ছে এটা আসলে মানে অ্যাসেসটা করে নাই ঠিক মতো। মানে পুরো ব্যাপারটা না জেনে দে জাস্ট স্টার্ট অ্যান্ড দেন ফাইন্ড আউট যে না এটা তো আসলে কাইন্ড অফ, কারণ এটার সাথে ফাইন্যান্স আপনার ইম্পর্টেন্ট জড়িত। আপনার এখানে একটা নতুন দেশে এসে আপনাকে সবার তো ফ্যামিলি থাকে না, ফ্রেন্ডস থাকে। এই গাইডলাইনগুলোই যদি একটু স্টুডেন্টদের আপনি সংক্ষেপে দিয়ে দেন, আসলে 3-4টা বিষয় খুবই কেয়ারফুল থাকা উচিত। সেটা হচ্ছে যে আপনি কোন রুটে যাবেন, কতদিন সময় লাগবে, কারণ এটা গেলে আসলে একটু লং ডিসকাশন হয়ে যাবে, অনেক টাইনি ডিটেলসে যাওয়া তো আসলে সম্ভব না। সেটা হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে যাবেন, লোকেশন, কারণ 10টা ইনস্টিটিউট বার এট ল ডিগ্রি এই দেশে করায় আর কি, এটাকে বলে এখন ব্যারিস্টার ট্রেনিং কোর্স। আপনার বেস্ট রেকমেন্ডেশন? না এটা বলা যাবে না, কারণ অল আর সেম, কিন্তু ডিফারেন্ট সিটিতে, 4টা ঢাকা লন্ডনে, বাকি 6টা ডিফারেন্ট টেরিটরিতে ইংল্যান্ডের। তো আপনি যখন চুজ করবেন, ধরেন একজনের আপনার হয়তো বা কোনো ফ্যামিলির সাপোর্ট আছে ইন লন্ডন, সো ইউ চুজ লন্ডন। আপনার যদি ম্যানচেস্টারে কেউ থাকে তো ইউ চুজ ম্যানচেস্টার মেট্রো ইউনিভার্সিটি, মানে ফর এক্সাম্পল। তো এটা একটা বিষয়। ফাইন্যান্স একটা ইম্পর্টেন্ট, আপনার স্ট্রেসটা কি এটা জানা দরকার। প্লাস হচ্ছে অলিক কল্পনা না করা, যে লাইক আমি যাব, পড়াশোনাটাও করব, পাশাপাশি আমি টিউশন ফিসটাও ম্যানেজ করব, এটা ব্যারিস্টার হয়ে যাব, বার করে ফেলবো, এটা তো মানে আমার মনে হয় একটু মোর প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করলে বেটার। আর অবভিয়াসলি বাংলাদেশে তো ধরেন
মানে খুবই লোকজন কিন্তু কানেক্টেড, Right. সো আপনি খুব ইজিলি কাউকে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন যে কিনা এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়েছে, অথবা যেহেতু আপনি বার করতে আসবেন সো অবভিয়াসলি আপনি অলরেডি ব্যাচেলর শেষ করেছেন, তা না হলে তার আপনি আসতে পারছেন না। Right, অথবা আপনি ব্যাচেলর করতে আসবেন, তো একটু যারা এক্সপেরিয়েন্স যারা এই প্রফেশনে আছে তাদের সাথে জেনে শুনে। একটু কথা বলে, সো দ্যাট আপনি জানেন যে না আমার এই পরিমাণ একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে, সো এটা আপনাকে না খুব হেল্প করবে। Right. তো মানে আমি যতটুকু মানে আপনার কথা হচ্ছে যে ঢাকার যারা আছে ইয়াং জেনারেশন তারা জেনে বুঝে শুনে তাদের সব কিছু চিন্তা ভাবনা করে বাজেটটা দেখে দেন তারা লোকেশনটা চুজ করে ইউনিভার্সিটিটা চুজ, এই কয়েকটা জিনিস যাতে তারা খেয়াল রাখে স্পেসিফিক, মানে ইটস এ লাইক ডিফিকাল্ট জব বাট নট ইম্পসিবল। বাট নট ইফ আই ক্যান ডু ইউ ক্যান ডু, সিম্পল। মানে এটা আমি আম নট এ সুপারম্যান বা ওই ধরনের কিছু, এভরিওয়ান ক্যান ডু ইট। কিন্তু আপনার জন্য জার্নিটা সহজ হবে যখন আপনি জানবেন যে আপনার জার্নিতে কি কি অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন। রাইট, দিস ইজ যেমন দ্য পয়েন্ট। টিউশন ফিসটা কত, আপনার মেইনটেনেন্স থাকা খাওয়ার খরচটা কত, হাউ মাচ ইউ ক্যান আর্ন, হ্যাঁ এই ব্যাপারগুলি যদি একটু থিঙ্ক করে আসেন তাহলে। কারণ আর একটা জিনিস হচ্ছে কোনো এজেন্টের দ্বারা প্রতারিত হবেন না, কারণ বেশিরভাগ এজেন্ট আপনাকে অলিক স্বপ্ন দেখাবে যে জাস্ট গো টু ইউকে। কারণ যারা ম্যাচিউর স্টুডেন্ট, বুঝে শুনে আসা, যারা ম্যাচিউর স্টুডেন্ট ধরেন যারা অলরেডি ব্যাচেলর করে ফেলেছে বা মাস্টার্স করেছে, ওদেরকে আসলে মিসগাইড করার সুযোগ কম, বিকজ দে নোজ। কিন্তু অনেকেই ধরেন হায়ার সেকেন্ডারি শেষ করেছে, গুড স্টুডেন্ট, আইএলস দিয়েছে, এখন এজেন্টগুলি ওর যার যার সাথে কন্ট্রাক্ট তাদেরকে ব্যাচেলর করতে পাঠিয়ে দিবে। মানে আপনার পরামর্শ হচ্ছে কেয়ারফুলি সে যাতে একটু যাতে সবকিছু আপনি বুঝে শুনে আপনি একটু carefully দেখে, আর এখন উই আর ইন লিভিং ইন দ্য এজ অফ ইন্টারনেট, সো এভরি ইনফরমেশন ইজ ইজিলি Right, অ্যাভেলেবল। মানে আই ক্যান স্টিল রিমেম্বার যে আমরা যখন আসি তখন আপনাকে ইনফরমেশন নিতে হলে ব্রিটিশ কাউন্সিলে যেতে হইতো, রাইট, এবং ওদের একটা আলাদা সার্ভিস ছিল। তারপরে ওইখানে গেলে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি তথ্য ওদের মানে একটা গাইড পাবলিশ করতো ওরা, স্টাডি ইউকে, Right, এখানেও সব Study in UK, স্টাডি ইন British Council এ। ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডের ওখানে। ফুলার রোডে, জি। তো এখন ওইখানে আমরা গিয়েছি অনেকবার, বাট এখন তো ভেরি ইজি, আপনি খুব সহজেই সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন। Right. আর বাংলাদেশে যারা প্রফেশনাল আছে যারা আমাদের মতো সবাই খুব হেল্পফুল, মানে অন্তত তথ্যটা দেওয়ার ব্যাপারে এখন আর কেউ কিন্তু ওইরকম, এবং বেশ কিছু ইনস্টিটিউট যারা ব্রিটিশ ল ডিগ্রি প্রোভাইড করছে বাংলাদেশে বসে, তারা কিন্তু খুবই হেল্পফুল আপনাকে তথ্যগুলি অন্তত শেয়ার করার ব্যাপারে। আপনার মূল্যবান পরামর্শের জন্য অবশ্যই আকাশ আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকদের এটা খুব হেল্প করবে যারা বাংলাদেশ থেকে এখানে বার করতে আসতে চায়। আপা, আমি একটু আপনার কাছে একটা ডিফারেন্ট একটা প্রসঙ্গ জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো বাংলাদেশে বিভিন্ন সময় এই দেশে আসার পরেও গিয়েছেন, তো বাংলাদেশে যখন গিয়েছেন কখনো কি এরকম কোনো মজার ঘটনা বা কোনো হাসির কিছু যেটা আপনার এখনো মনে হলে আপনি হাসেন বা আপনার ভালো লাগে, এরকম কোনো ফানি ঘটনা বা ফানি মেমোরি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন? হ্যাঁ আছে তো, হ্যাঁ একটা খুব ফানি একটা জিনিস। আমি এখানে আসার পর ঢাকা রিলেটেড, হ্যাঁ আমি এখানে আসার পর আমার মেয়েটা যখন হলো, ওর ফার্স্ট বার্থডেতে আমি বাংলাদেশে গিয়েছিলাম, 2013 কিংবা 14 হবে, তো 10 around 9 years ago। হ্যাঁ হ্যাঁ, তো তখন যখন গেলাম আমাদের বাসা উত্তরাতে, তো তখন তো ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আপনার উত্তরাতে, তো তখন নিউলি ডেভেলপড হ্যাঁ এরিয়া ওটা, তো সব জায়গা তো দেখা যাচ্ছে যে ধুলা 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 ধুলা। তো যখন এয়ারপোর্টে নামা হলো, ফার্স্ট অফ অল আমার মেয়ে মশা দেখে যে চিৎকার শুরু করে দিল, এটা তো একটা ফানি জিনিস, বাট সে আসলো বাসাতে মশা সে রীতিমতো মানে প্যানিকড, মানে সে বলে যে আমি চলে যাব, আমি থাকবো না, এগুলা কি মানে সে মশাটাই ডিটেক্ট করতে পারতেছে আর মশাগুলা মনে হয় ওকে দেখে আরো বেশি ইন্সপায়ার, ওকে ঘিরে একদম কালো হয়ে যে এরে ধরতে হবে, একে ধরতে হবে, এই ইউকে থেকে আসছে। আচ্ছা, তো বাসায় গেল, খুব ওকে শান্ত করে টরে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে সে দেখে কি যে ইসের মধ্যে মানে যে ওখানে গাছ টাছ ছিল বড় বড়, তো গাছগুলা তো ডেভেলপমেন্টের কারণে ধুলা, তো গাছের পাতাগুলা সমস্ত ব্রাউন হয়ে আছে, মানে কাইন্ড অফ ব্রাউন না, টেরাকোটা কালার হয়ে আছে। তো আমার মেয়েটা জানলা দিয়ে দেখে বলে, মাম্মা ওয়াও বাংলাদেশ কি সুন্দর।
আমি বলছি যে হ্যাঁ অনেক সুন্দর, দেখো এখানে গ্রিন লিফ নাই মাম্মা। এখানে গ্রিন লিফ হয় না, এখানে দেখো রেড লিফ হয়, কোনো গ্রিন লিফ নাই এখানে। আমাদের ইউকেতে গ্রিন লিফ মাম্মা, আমরা কত লাকি। হ্যাঁ বলে যে মাম্মা আমরা কত লাকি, বাংলাদেশে এসে আমরা রেড লিফ, সব জায়গায় রেড লিফ দেখেছি মাম্মা। এটা মনে হলো এখনো আমার হাসি না, এটা আসলে বাট যদিও এখন উত্তরা এরকম নাই, অনেক চেঞ্জ। এখন তো উত্তরায় হোল ঢাকা শহরে শুধু বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না। আচ্ছা আরেকটা কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেছেন, দেন এই দেশে এসেও আমরা যতটুকু জানি আপনি সেই নেক্সটে এখন বর্তমানে মানে কর্মরত আছেন, এটাও ফ্যাশন ডিজাইনিং রিলেটেডই, হোয়াট এভার, সামহাউ ফ্যাশন ইন্ডাস্ট্রি সামহাউ। আসলে তো এটা আসলে কিভাবে কানেক্ট করলেন আপনি? আসলে টু বি অনেস্ট, আমি যখন এখানে এসেছি, আমি স্টুডেন্ট ছিলাম, আমি এখানে আবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। করার পর যেটা হয় বিয়ের পর আসলে হয় না, মানে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। তো তখন তারপরে আবার এখানে আসার পরে বেবি হলো, তো ডেফিনেটলি ফার্স্ট প্রায়োরিটি চেঞ্জড। তো তখন দেখা যায় যে না, আমি ওকে রেখে আমি কোনো কাজে ঢুকবো না, আমি কোনো জবে ইনভলভ হব না। তো তখন আমি দেখা যায় যে পার্ট টাইম আমি তখন স্টার্ট করি। বাট ইচ্ছা ছিল যখন আসছি এখানে, আমার হাজব্যান্ডও ছিলেন, উনিও স্টুডেন্ট ছিলেন। তো এখানে স্টুডেন্টরা যা করে পার্ট টাইম জব পড়াশোনা সবকিছু ম্যানেজ করে। আমি যখন এখানে এসেছি তখন আমার মাথার মধ্যে ছিল আমি তো ডিজাইনিং এই পড়াশোনা। হ্যাঁ, আমাদেরকে যেমন বলা হতো যে আমরা শিক্ষিত দর্জি। আচ্ছা আচ্ছা, বিআইএফটি তে। হ্যাঁ, বিআইএফটি তে আমরা হচ্ছে শিক্ষিত দর্জি। এইটা খুব ভালো লাগলো আপা। তো তখন এডুকেটেড দর্জি। হ্যাঁ। তো তখন আমাকে বলা হলো যে তুমি পার্ট টাইম কাজে ঢুকে যাও, কারণ তুমি স্টুডেন্ট, আমি তো ফুল টাইম করতেও পারবো না। আমি ওকে ফাইন, ঘরের মধ্যে বসে থেকে কী করবো, ফাইন। তো তখন আমাকে আমার হাজব্যান্ড বললো যে আমি অনেক স্টুডেন্ট থাকা অবস্থাতে আমি অনেক মানে ক্যাফেটেরিয়াতে কাজ করেছি, স্টারবাকসে কাজ করেছি, তুমি কেন ওখানে একটু ট্রাই করো না? আমি কি নো, আমি আমার রিলেটেড ওখানে করলে আমার মানে কি বলবো, আমার এডুকেশন রিলেশনটা হারায় যাচ্ছে। সেটাও না, কারণ আমি আমার অ্যাপিটাইট খুবই খারাপ। রাইট। তো আমি এমনিতেই খাওয়া দাওয়া করতাম না তখন ওখানে যদি যাই তাহলে তো আমি কমপ্লিটলি দেখা যাবে ইটিং ডিসঅর্ডার হচ্ছে আমার। তো তারপর ওখানে না হয়, তো আমি বললাম ওকে ফাইন, আমি দেখি আমি আমার রিলেটেড ফিল্ডে, কারণ তখন আমি 2 দিন কাজ করতে পারবো অনলি। রাইট। তো তখন আমি ওকে বললাম যে ফাইন, আমি আমার মতো করে খুঁজবো, ইফ আই ডোন্ট ফাইন্ড এনিথিং দেন ঠিক আছে, তুমি যেটা বলো সেটা করবো। তখন মানে দেখি আচ্ছা ক্লদিং ইন্ডাস্ট্রি, আপনার ক্লদিং ইন্ডাস্ট্রি, পড়াশোনাটা দেশে, কিন্তু আমার কনসেপ্টটা ছিল ডিফারেন্ট। কারণ যেহেতু ওই যে একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি, রেস্ট্রিক্টেড একটা জীবনযাপন বাংলাদেশে থাকতে করেছি, দুনিয়াটাকে দেখেছি খুব কম। তো তখন এখানে যখন এসেছি তখন তো দেখলাম যে ওকে ক্লদিং এখানে আমি ঢুকি, নেক্সট ডে ঢুকি। রাইট। তখন ভাবতাম কি ওয়াও, আমি তার মানে মূলত আপনার থিংকিংটাই আসলে আপনার এই ইন্সপিরেশনটা, যে একটা কানেকশন যে আপনার ছিল, পড়াশোনা, এটা ছিল মিসকনসেপ্ট। আমি ভাবলাম যে না, আমি আমার ফ্রেন্ডরা বাংলাদেশে ওরা নেক্সট ডিজাইনার, হ্যাঁ আমি তো এখানে নেক্সটে ঢুকে যাব, হয়তো বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কোনো একটা ডিপার্টমেন্টে আমি প্রোডাক্ট ডেভেলপার হয়ে যাব। আচ্ছা। কিন্তু আনফরচুনেটলি এখানে শুধু কাপড় ভাঁজ করো, মানে যদিও হোয়াটএভার স্টিল নাও ইন্ডাস্ট্রিটা সেম, দ্যাটস ফাইন, হোপফুলি ইনশাআল্লাহ আপনি এক সময় ভালো। না, বাট সত্যি কথা যেটা, যে এখানে যে মানে কি বলবো, যে ইজিলি যেটা আপনি করতে পারছেন, যে আপনি জব করতে পারছেন, রাইট, পার্ট টাইম কিছু করতে পারছেন, বাংলাদেশে কিন্তু এই সিচুয়েশন ছিল না স্টুডেন্টদের জন্য, যেটা কিনা এটা ছিল। ইন এ সেন্স আমরা লাকি। হ্যাঁ, জি। থ্যাংক ইউ আপা। আবার আসবো আমরা আপনার কাছে। আকাশ, আপনার কাছে আরেকটা জিনিস একটু জানতে চাই আসলে, সেটা হচ্ছে যে ঢাকায় তো অনেক জায়গায়, যেহেতু আপনি ছেলে মানুষ, রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করেছেন, মডেল স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন, আপনার ঢাকা শহরে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে যে আড্ডা মারতেন, ঘোরাঘুরি করতেন, কোন জায়গাগুলো সবচেয়ে বেশি আপনাদের নাড়া দিত বা আপনারা খুব বেশি পছন্দ করতেন? সেই ঢাকার আড্ডাটা যদি একটু আমাদের বলেন। আমরা তো আগেই বলেছি যেরকম আমি রেসিডেন্সিয়াল হাউসে থাকতাম, সো এটা আসলে একটা সেমি জেলখানা আপনি বলতে পারেন। তো সুইট প্রিজন আমরা বলি আর কি।
তো আমাদের পাশেই হচ্ছে আপনার বিহারি ক্যাম্প, আচ্ছা। জেনেভা ক্যাম্প, জাস্ট মানে কলেজের বাউন্ডারির সাথে লুচি লাগানো। চাপ খাওয়ার যে জি, মুস্তাকিমের লুচি চাপ। ও মুস্তাকিমের লুচি এখন তো আমাদের তো আর হাউস থেকে পারমিশন নাই, না তো আমরা যেটা করতাম যে সেটা হচ্ছে যে চুরি করে, হ্যাঁ, কারণ এটা তো বের হওয়ার কোনো নিয়ম মানে আপনি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমরা এরকম, এটা সম্ভব হয়েছিল। হ্যাঁ, তো এটাই বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা 6 ফ্রেন্ড বের হয়েছিলাম। এখন 4 জন আসছে অন্য হাউস থেকে, আমরা 2 জন আসছি আরেক হাউস থেকে। আচ্ছা, তো আচ্ছা। ওরা 4 জন যখন ইন করতে মানে আমাদের ছিল এই আপনার বেডশিট ঢাকা ডাইং থেকে আসতো, খুবই শক্ত। আচ্ছা, তো ওইটা দিয়ে আমরা মানে গিট দিয়ে ওই দোতলার বাথরুমের জানালা দিয়ে বের হইতাম, দোতলার ওই আপনার কার্নিশ দিয়ে। তো আমরা তো 2 জন চলে আসছি, বাট বাকি 4 জন একটু লেট করছে। বাই দিস টাইম হাউস মাস্টার উঠে গেছে এন্ড সিকিউরিটি গার্ড যে সে বুঝে ফেলছে যে সামথিং ইজ গোয়িং অন, এন্ড তারা একদম, তো তাদেরকে তো টিসি দিয়ে দিবে। তো এটা খুবই হিউমিলেটিং, কিন্তু মানে এট দ্য সেম টাইম ইন্টারেস্টিং। ধন্যবাদ আকাশ। আমরা আসলে আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় চলে এসেছে, তো আমরা আবার আসব। শুধু দর্শক মণ্ডলী, সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতির। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমরা আমাদের অতিথিদের নিয়ে আপনাদের সাথে ঢাকার গল্প শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।